আপনাদের সবাইকে স্বাগত। এখন ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের মেজরদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলবো। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম ক্লাস নিতে যাচ্ছি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম যে অধ্যায় সেটি হচ্ছে প্রিলিমিনারি ডিসকাশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক এক রাইটার এক এক ধরনের নামকরণ করছে এই চ্যাপ্টারটা, যেমন বেসিক ডিসকাশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেকেই নাম দিয়েছে প্রিলিমিনারি ডিসকাশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক একজনে এক এক ধরনের নামকরণ করছে। তার মানে বাংলা অর্থ হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রাথমিক আলোচনা, চ্যাপ্টারের নাম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে আপনি মোটামুটি আজকে একটা ধারণা পেয়ে যাবেন। চ্যাপ্টারের নাম হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণের প্রাথমিক আলোচনা। ইংরেজিতে বলা হয় প্রিলিমিনারি ডিসকাশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা ইনশাল্লাহ আজকে এক ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা কি কি পড়ব একটু দেখে নিই। 1 নাম্বার ভেরিয়েবলস, 2 নাম্বার কনস্ট্যান্টস, 3 নাম্বার ইকুয়েশনস, 4 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনস, 5 নাম্বার টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস, 6 নাম্বার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, 7 নাম্বার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, 8 নাম্বার order of differential equation, 9 number degree of differential equation, types of variables, types of constants, 10 number solution of
ডিফারেনশিয়াল ইকুয়েশন। 11 নম্বর টাইপস অফ সলিউশনস। 12 নম্বর জেনারেল সলিউশন। 13 নম্বর পার্টিকুলার সলিউশন। 14 নম্বর নিচে লিখলে দেখা যাচ্ছে সিঙ্গুলার সলিউশন। দেখা যাচ্ছে নিচে লিখলে দেখা যাবে। এ পাশে ইনিশিয়াল কন্ডিশন। 15 নম্বর। 16 নম্বর বাউন্ডারি কন্ডিশন। 17 নম্বর ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। 18 নম্বর বাউন্ডারি ভ্যালু প্রবলেম। 19 নম্বর classification of ordinary differential equations with respect to degree। 20 number linear differential equation। 21 number non-linear differential equation। এই বুঝতে পারছেন? 20 number linear differential equation। 19 number classification of ordinary differential equations with respect to degree। আরেকটা লিখেন classification of ordinary differential equation with respect to order। তোলা শেষ? তাহলে আমরা শুরু করি। সবাই রেডি? ওকে। প্রথমে হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে যে রাশির মানের পরিবর্তন হয় সে রাশিকে বলা হয় ভেরিয়েবল বা চলক। যে রাশির মানের পরিবর্তন হয় সে রাশিকে বলা হয় ভেরিয়েবল বা চলক বা চলরাশি। সাধারণত আমরা চলককে এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করি বা সূচিত করি। আর
যে রাশির মানের কোনো পরিবর্তন হয় না সেই রাশিকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক বা ধ্রুব রাশি। চলক মেইনলি দুই প্রকার, টাইপস অফ ভেরিয়েবল। চলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন y ইকুয়াল টু f অফ x, আমরা x এর মান যদি ইনপুট করি তাহলে y এর মান আপনি আউটপুট হিসাবে পাবেন। তাহলে ওয়াইটা কার উপর ডিপেন্ড করে? এক্স এর উপরে ডিপেন্ড করে। এই জন্য ওয়াইটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা ওয়াই এর উপরে ডিপেন্ড করে না, এই জন্য এক্সটা স্বাধীন। এক্সটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক। আর ওয়াই এর মানটা এক্স এর উপরে ডিপেন্ড করে, এই জন্য ওয়াইটাকে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। ক্লিয়ার? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অনেক সময় আর্গুমেন্টও বলা হয়, কমপ্লেক্স অ্যানালাইসিসের আর্গুমেন্ট না, ম্যাথমেটিক্যাল লজিকের আর্গুমেন্ট না। ম্যাথমেটিক্যাল লজিকের আর্গুমেন্ট এটা অন্য জিনিস, কমপ্লেক্স অ্যানালাইসিসের যে আর্গুমেন্ট ওটা অন্য জিনিস, কিন্তু বানান সেম। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিনোনিম হচ্ছে আর্গুমেন্ট, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিনোনিম হচ্ছে এন্ট্রি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিনোনিম কি? এন্ট্রি। তাহলে ভেরিয়েবলস মেইনলি দুই প্রকার ইন ম্যাথমেটিক্স। আবার পরিসংখ্যানে যদি আপনি যান, ওখানেও আবার অনেক ধরনের ভেরিয়েবল পাবেন। আমরা ওদিকে যাব না, আমরা ম্যাথমেটিক্সেই থাকি। ম্যাথমেটিক্সে ভেরিয়েবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারছেন? তাহলে ওয়াইটা এক্স এর উপরে ডিপেন্ড করে, এই জন্য যেহেতু ওয়াইটা এক্স এর ফাংশন, তাহলে ওয়াইটাকে আপনি এক্স এর সাপেক্ষে কি করতে পারবেন? ডিফারেন্সিয়েশন করতে পারবেন। এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর। লেখা বন্ধ থাকবে, আপনাকে বই উল্টাতে আমি বলেছি, আপনি বই উল্টে কি বুঝবেন আমাকে আগে সেটা করুন। যেহেতু বুঝবেন না, বই উল্টানোর কোনো প্রয়োজন নেই। তাহলে যেহেতু ওয়াইটা এক্স এর ফাংশন, এই জন্য ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। যেহেতু এক চলক বিশিষ্ট ফাংশন ওয়াই, তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন করব যতবার ইচ্ছা ততবার। তাহলে পাচ্ছি এখানে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, মানে ডি টু ওয়াই ডিএক্স টু, ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি, যতবার ইচ্ছা ততবার আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করব। কেমন? আচ্ছা, এবার আসুন, u is the function of x, y, z. uটা কয় চলক বিশিষ্ট ফাংশন? তিন চলক বিশিষ্ট। তাহলে এই তিনটা চলক, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইউটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স ওয়াই জেড এর মানের উপরে ইউটা ডিপেন্ড করে, এই জন্য ইউটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? তিনটা, এক্স ওয়াই জেড। তাহলে ইউটা যেহেতু এক্স ওয়াই জেড একাধিক চলক বিশিষ্ট ফাংশন, তাহলে ইউটাকে এক্স এর সাপেক্ষে, ইউটাকে ওয়াই এর সাপেক্ষে, ইউটাকে জেড এর সাপেক্ষে যতবার ইচ্ছা ততবার আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, যতবার ইচ্ছা ততবার আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। ক্লিয়ার? এবার ডিফারেন্সিয়াল অপারেটরের অর্ডার এবং ডিগ্রি বলতে আমরা কি বুঝি? যেমন এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করেছেন? একবার। অতএব এই ডিফারেন্সিয়াল অপারেটরটার অর্ডার বা ক্রম হচ্ছে 1। অর্ডার মানে হচ্ছে ক্রম। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করেছেন? দুইবার। এই ডিফারেন্সিয়াল অপারেটরটার অর্ডার বা ক্রম হচ্ছে 2। বইতে কিন্তু ওষুধ আছে, বিভিন্ন জায়গায় আমি বলবো কোন জায়গায় ওষুধ আছে, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। গতকালকে আমি অনার্স 4th ইয়ারের টেন্সর পড়াইছিলাম, ওখানে থিওরি শুরু করার আগে বলে দিয়েছি এই জায়গায় ওষুধ আছে।
তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করা হলো? 3 বার। অতএব এই ডিফারেন্সিয়াল অপারেটরটার অর্ডার বা ক্রম হচ্ছে কত? 3। এবার আসুন, এই অপারেটরটার ঘাত কত বলুন তো দেখি? 1। যদি আমি এখানে 3 দিই তাহলে ঘাত হচ্ছে কত? 3, বাট অর্ডার কত? 1, ডিগ্রি হচ্ছে 3। অর্থাৎ অপারেটরটার সর্বোচ্চ ঘাত যত, ওটাই হচ্ছে ঘাত। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে যতবার করবেন অপারেটরটার অর্ডার হচ্ছে তত। তাহলে কয়বার করা হয়েছে? 1 বার। অতএব এই ডিফারেন্সিয়াল অপারেটরটির অর্ডার হচ্ছে 1, বাট ডিগ্রি কত? 3। তাহলে এখানে কত বলুন তো দেখি? ডিগ্রি 2, অর্ডারও 2। আর এখানে অর্ডার হচ্ছে 3, ডিগ্রি কত? 1। এবার এখানেও সেম, এটার অর্ডার 1, এটার অর্ডার 1, এটার অর্ডার 1, এটার অর্ডার 2, এটার অর্ডার 2, এটার অর্ডার 2। তাহলে এখানে প্রত্যেকের ঘাত কত বলুন তো দেখি? 1। তাহলে ডিগ্রি হচ্ছে 1। যদি আমি এইভাবে যদি দিই ডেল 3u ডেল x3, এটার অর্ডার হচ্ছে 3, বাট ডিগ্রি কত? 2। তাহলে আমরা ডিফারেন্সিয়াল অপারেটরটার অর্ডার এবং ডিগ্রি সম্পর্কে জানলাম। এবার হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট 2 প্রকার, একটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কাকে বলে? কনস্ট্যান্ট হচ্ছে যে রাশির মানের পরিবর্তন হয় না, সেই রাশিকে বলবো আমরা ধ্রুব রাশি বা ধ্রুবক, ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট 2 প্রকার, একটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, 2 নম্বর হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্টের বাংলা হচ্ছে অমোঘ ধ্রুবক কিংবা ইচ্ছামূলক ধ্রুবক, আর ফিক্সড কনস্ট্যান্টের বাংলা হচ্ছে স্থির ধ্রুবক। যেমন 1, 2, 3 পাইয়ের মান, অভিকর্ষীয় ত্বরণ জি এর মান, এগুলা কখনো চেঞ্জ হবে না, ফিক্স থেকে যাবে। এগুলো হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? আবার অনেক সময় আমরা ইন্টিগ্রেশন করার পরে লাস্ট একটা সি ইউজ করি না, আমরা সমানুপাতের ক্ষেত্রে লাস্ট একটা কে ইউজ করি না। এগুলা হচ্ছে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক। এবার ইকুয়েশন কাকে বলে? ইকুয়েশন হচ্ছে চলক ধ্রুবক সমান চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এই সমস্ত সহযোগে গাণিতিক খোলা বাক্যকে বলবো আমরা সমীকরণ বা ইকুয়েশন। সমীকরণ বা ইকুয়েশনের জন্য 2টা জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে ভেরিয়েবল চলক, আর একটা হচ্ছে ইকুয়াল। তাহলে এটা একটা সমীকরণ। কোন একটা সমীকরণে যদি একটা চলক থাকে, ওই সমীকরণটাকে বলবো আমরা ইকুয়েশন অফ সিঙ্গল ভেরিয়েবল বা এক চলক বিশিষ্ট সমীকরণ। ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0, এই সমীকরণটাতে 2টা ভেরিয়েবল আছে। এই সমীকরণটাকে বলবো আমরা ইকুয়েশন অফ 2 ভেরিয়েবলস বা ইকুয়েশন অফ সেভারাল ভেরিয়েবলস, অথবা ইকুয়েশন অফ মোর দেন 1 ভেরিয়েবলস। তার মানে একের অধিক ভেরিয়েবল যুক্ত ইকুয়েশনকে বলবো আমরা ইকুয়েশন অফ সেভারাল ভেরিয়েবলস, আর 2টা থাকলে ইকুয়েশন অফ 2 ভেরিয়েবলস, এভাবে বলবো। কেমন? তাহলে আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে?
ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে যে ইকুয়েশনে ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ থাকবে, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। বুঝতে পারছেন? তাহলে যে ইকুয়েশনে ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ থাকবে সেই ইকুয়েশনকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন dy dx প্লাস x ডিভাইডেড বাই y ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটার মধ্যে ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ আছে, অতএব এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। d2y dx2 ইকুয়াল টু 0, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এই ইকুয়েশনটার মধ্যে ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ আছে। আবার del u del x প্লাস del u del y প্লাস del u del z ইকুয়াল টু 0, এটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ আছে। এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, অনার্স ফোর্থ ইয়ারে গেলে পাবেন হাইড্রোডাইনামিক্সে। বুঝতে পারছেন? তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনিশন জানলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? যে ইকুয়েশনে ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ থাকবে সেই ইকুয়েশনগুলোকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। আমরা যখন এমফিলে ক্লাস করছিলাম ওখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টাইপসে দেখা গেলে অনেক ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, অনেক ধরনের। বুঝতে পারছেন? ওদিকে যাওয়ার দরকার নাই, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে তো বুঝ দিতে হয়। একটা ছোট বাচ্চা যখন কান্না করে তাকে একটা চকলেট দিলে হয়ে যায়, যখন একটা বুড়া কান্না করে তাকে চকলেট দিলে কান্না থামবে? তাহলে আপনারা হচ্ছেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য ছোট বাচ্চা, আপনাদেরকে বাচ্চার মতো করে পড়াইতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক প্রকারের হলে ওদিকে যাওয়ার দরকার নেই, আপাতত দুইটা মনে রাখেন আপনাদের জন্য। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাংলা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। আবার একটু এদিকে তাকাবেন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাংলা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। আর পার্শিয়াল মানে কি? আংশিক। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। আপনাদের অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই অংশ বিশেষ সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সাবজেক্টটা অনার্স ফোর্থ ইয়ারে ইনক্লুড করা হয়েছে। বুঝতে পারছেন? অনার্স ফোর্থ ইয়ারে একটা সাবজেক্ট পাবেন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবেন অনার্স ফোর্থ ইয়ারে, আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আপনাদের সেকেন্ড ইয়ারে আজকে থেকেই তো শুরু করলাম। এটা পড়ানোর জন্য এই তো কথাবার্তা। ভাই আপনার কি খারাপ লাগতেছে? যদি খারাপ না লাগে মাথা নিচের দিকে তাকাইয়া, মানে এভাবে দিয়ে কোনো লাভ হবে না, লাভ এই দিকে তাকাইলে কিন্তু লাভ হবে। এবার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে টোটাল ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ থাকবে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে টোটাল ডিফারেন্সিয়াল অপারেটর, টোটাল মানে হচ্ছে ডি যুক্ত ডিফারেন্সিয়াল অপারেটর, ডি যুক্ত ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ থাকবে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলাকে বলবো আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? বা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা? একটা। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা।
যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, নিচেরটাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন এই ফাঁকে 3টা দিয়েছি, খেয়াল করছেন? যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে টোটাল ডিফারেনশিয়াল অপারেটর ইনভলভ থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা ডেফিনিশন। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডি যুক্ত ডিফারেনশিয়াল অপারেটর ইনভলভ থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বা আপনি যারা ক্লাস করেন জানেন। জি, আপনি ঘুমাচ্ছেন কেন? আর ঘুমালে আপনি আমাকে বলতেন, আপনারা আমাকে বলতেন যে স্যার আরও একটু লেটে ক্লাস শুরু করেন, আমরা একটু ঘুমাবো। তাহলে আমিও লেটে আসতাম, আপনারাও অনেকক্ষণ ঘুমাইতে পারতেন বাসায়। পড়ানোর সময় এগুলা করা ঠিক না। বসেন। আরেকটা ডেফিনেশন হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন দিচ্ছি। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর ইনভলভ থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই এগুলো পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর, তাই না? যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর ইনভলভ থাকবে সেই ইকুয়েশনকে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা ডেফিনিশন। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডেল যুক্ত ডিফারেনশিয়াল অপারেটর ইনভলভ থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটা ডেফিনিশন, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা বাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিকটা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার হচ্ছে অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে আমরা কি বুঝি? আমরা একটু আগে ডিফারেনশিয়াল অপারেটরের অর্ডার কাকে বলে শিখেছি। এখন শিখবো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কাকে বলে। এগুলো কিন্তু পরীক্ষা আসে। অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বুঝাই? আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচ্ছি এখানে, d3y dx3 plus 5 d2y dx2 whole to the power 5 plus 6 dy dx whole to the power 7 plus 7y equal to 0। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। বা একটু মনোযোগ দিবেন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে এক বা একাধিক ডিফারেনশিয়াল অপারেটর থাকতেই পারে। একটাও থাকতে পারে, একের অধিক সংখ্যক ডিফারেনশিয়াল অপারেটর থাকতে পারে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তাহলে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যতটা ডিফারেনশিয়াল অপারেটর ইনভলভ থাকবে ওই ডিফারেনশিয়াল অপারেটরগুলির সর্বোচ্চ অর্ডার যত, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার তত। y কে x এর সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করা হলো? 3 বার। তাহলে এই অপারেটরটার অর্ডার হচ্ছে 3। এই অপারেটরটার অর্ডার কত? 2। এই অপারেটরটার অর্ডার কত? 1। তাহলে
এই তিনটা অপারেটরের মধ্যে সর্বোচ্চ অর্ডার কোনটা? 3। অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে 3। তাহলে আমরা ডেফিনিশনটা এভাবে দিতে পারি, একদম বইয়ের মতো করে আমার মতো করে দিতে হবে এমন না। ডেফিনিশন যেটা আপনারা বুঝবেন সেটা সুন্দরভাবে গুছিয়ে ম্যাথমেটিক্যালি লিখবেন, যেন অশুদ্ধ না হয়। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে কয়টা ডিফারেনশিয়াল অপারেটর যুক্ত থাকবে, ওই ডিফারেনশিয়াল অপারেটরগুলির সর্বোচ্চ অর্ডার যত, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার তত। অথবা কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সেই সংখ্যাটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার বা ক্রম। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার বা ক্রম কত বলুন তো দেখি? 3। মনে থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই কে এক্স এর সাপেক্ষে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা হলো? 3 বার। অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে 3। এবার হচ্ছে ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি বলতে আমরা কি বুঝি দেখুন তো। এই অপারেটরটার ঘাত কত? 1। এই ইকুয়েশনটার ঘাত এই অপারেটরটার ঘাত কত? 5। খেয়াল করেন, এই অপারেটরটার ঘাত কত? 7। তাহলে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি বা ঘাত বা মাত্রা এর ডেফিনিশন দিচ্ছি, খুব মনোযোগ দিবেন। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওই ইকুয়েশনটার ক্রম বা অর্ডার নির্ধারণের জন্য আমরা যে অপারেটরটা সিলেক্ট করেছি, ওই অপারেটরটার সর্বোচ্চ ঘাত যত হবে, ইকুয়েশনটার ঘাত তত হবে। বুঝেন নাই? অথবা কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ অর্ডার বিশিষ্ট অপারেটরটার ঘাত যত, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ঘাত তত। আবার একটু এদিকে তাকাবেন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ঘাত কত হবে? যদি আমার ডেফিনিশনটা বুঝে থাকেন তাহলে কত বলুন তো দেখি? 1। তার মানে সর্বোচ্চ অর্ডার বিশিষ্ট অপারেটরটার ঘাত যত হবে, সমীকরণটা হচ্ছে তত ঘাত বিশিষ্ট সমীকরণ। আবার ভাইবেন না এখানে তো ঘাত 7, তাহলে এই ইকুয়েশনটার ঘাত 7, এটা ভাবার কোনো কারণ নেই। সর্বোচ্চ অর্ডার বিশিষ্ট অপারেটরটার ডিগ্রি যত হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি তত হবে। ক্লিয়ার? এবার আমরা একটু এখানে আসি। ক্লাসিফিকেশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস উইথ রেসপেক্ট টু ডিগ্রি। একটু এদিকে তাকাবেন। এগুলি আমার লেকচারগুলো যখন আপনি আবার বাসায় গিয়ে দেখবেন তখন আরো ক্লিয়ার হবেন। উইথ রেসপেক্ট টু মানে হচ্ছে সাপেক্ষে, ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। মাত্রা বা ঘাতের সাপেক্ষে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের শ্রেণী বিভাগ। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দুটা ইকুয়েশন দিচ্ছি। y ইকুয়াল টু mx, আবার y স্কয়ার ইকুয়াল টু 4x। এগুলো তো আবার ডিফারেনশিয়াল ইকুয়েশন না। এই সমীকরণটার ঘাত কত? 1। চলকের ঘাত 1 হলে ঘাত 1, তাহলে এটা সরল রেখার সমীকরণ, তার মানে লিনিয়ার ইকুয়েশন। আর এটার ঘাত কত? 1-এর অধিক, তাহলে এটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ, তার মানে সে লিনিয়ার ইকুয়েশন না।
তো সাধারণভাবে আমরা বুঝি ঘাত 1 হলে লিনিয়ার ইকুয়েশন, ঘাত 1-এর অধিক হলে নন লিনিয়ার ইকুয়েশন। ঠিক একইভাবে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি যদি 1 হয়, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি যদি 1-এর অধিক হয়, আমরা সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি তাই হয়, আপনারা বলুন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিনিয়ার নাকি নন লিনিয়ার? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আপনারা কি বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করবেন তো। এবার বলুন তো দেখি, এই ইকুয়েশনটাকে লিনিয়ার নাকি নন লিনিয়ার? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন লিনিয়ারের পক্ষে কারা আছেন? হাত তোলেন। এটা লিনিয়ার। ঘাত কত? 1। এবার এদিকে তাকাবেন, যদি আমি এখানে 1 না দিই, এখানে মনে করেন 2 দিই, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত? ভাই লেখা বন্ধ, আপনারা লেখা বন্ধ করুন। লেকচার দেওয়ার সময় এগুলা লেখা ভালো না। আমি কি বলতেছি না বলতেছি শুনবেন। ওইরকম লেখাগুলা এই বইগুলা তো লেখা আছে না? ওই বইগুলাতে আছে না? কিন্তু আমার কথাগুলো তো আপনি বুঝতে পাবেন না। এই জন্য আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখন কি বলছি ভুলে গেছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত? 2। কেন? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মধ্যে সর্বোচ্চ অর্ডার বিশিষ্ট অপারেটরটার ঘাত যত, ওই সমীকরণটা বা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ঘাত তত। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ঘাত 2, 1 নয়। 1 হলে লিনিয়ার, যেহেতু 1-এর অধিক, তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কার কোনো আপত্তি আছে? আপনাদের কুইজে এরকম একটা ইকুয়েশন বলে দিবে, তখন জিজ্ঞেস করবে এই ইকুয়েশনটার অর্ডার কত, ডিগ্রি কত। বা আপনি দাঁড়ান, আপনি ঘুমাচ্ছেন, দাঁড়ান। আপনাদেরকে মনে হয় আমার কাছে পড়ার কপাল আপনাদের নাই। আমার কাছে পড়ার কত বেসকে আমি পড়াইনি জানেন? কত বেস পড়াইনি, কত বেস বাদ দিছি। এগুলা ক্লাস শেষে বলবো, এখন তো ভিডিওতে কথাগুলো উঠবে, তো এই জন্য বসেন, কথা বলি না। তাহলে আমরা একটা ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি সম্পর্কে জানলাম। ডিগ্রির সাপেক্ষে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত প্রকার বলেছি। ক্লাসিফিকেশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু ডিগ্রি। ডিগ্রি এর সাপেক্ষে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের শ্রেণী বিভাগ 2 প্রকার, একটা হচ্ছে লিনিয়ার আর একটা নন লিনিয়ার। কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ঘাত যদি 1 হয়, সেই ইকুয়েশনটাকে বলবো আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর ঘাত যদি 1-এর অধিক হয়, তাকে বলবো আমরা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু অর্ডার। অর্ডার বা ক্রমের সাপেক্ষে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের শ্রেণী বিভাগ। এবার বলুন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? 1। আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এটা এবং এটার অর্ডার কত? এটার অর্ডার হচ্ছে 2, এটার অর্ডার হচ্ছে 3। কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 1 হয়, তাকে বলবো আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি বলবো আমরা? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 1-এর অধিক হয়, ও ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার হচ্ছে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে আপনি কি বুঝেন?
এবার একটু এখানে আসি, এটা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন না, তবে একটা ইকুয়েশনের সলিউশন সম্পর্কে আগে একটু আপনাদেরকে ধারণা দিই, তারপরে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন সম্পর্কে ধারণা দেব। আপনি এটাকে সলভ করুন। এই যে এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। আপনি এটাকে দুই ভাগে সলভ করতে পারবেন, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে, আর একটা হচ্ছে মেথড অফ শ্রীধর আচার্য। বলছিলাম আপনাদেরকে ax² + bx + c = 0, এটাকে বলা হয় জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটার সাধারণ ফর্ম বা সাধারণ আকার। এটাকে সলভ করলে x এর মান -b ± √b² - 4ac / 2a। এটা অনেকভাবে আনা যায়, তবে সর্বপ্রথম এটা সলভ করছিলেন আমাদের ভারতবর্ষের বিখ্যাত গণিতবিদ শ্রীধর আচার্য। এটাকে সলভ করার পর x এর মান এটা বের করছিলেন সর্বপ্রথম। এই জন্য এই পদ্ধতিতে যদি আপনি সলভ করেন, এটাকে বলা হয় দ্য মেথড অফ শ্রীধর আচার্য। আপনি এইভাবেও সলভ করতে পারেন, অথবা আপনি ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করতে পারবেন, মানে উৎপাদকে বিশ্লেষণ করে। x² - 2x - 3x + 6 = 0, x কমন নেন, x - 2 - 3 কমন নেন, x - 2 = 0, x - 2 x - 3 = 0। সুতরাং x এর মান 2 আর 3। তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। দ্বিঘাত বহুপদী সমীকরণের দুটা মূল থাকবে, ত্রিঘাত বহুপদী সমীকরণের তিনটা মূল থাকবে, চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে চারটা মূল থাকবে, n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে n সংখ্যক মূল থাকবে। এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অফ n-th ডিগ্রি হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। এরকম একটা থিওরি পড়ছিলেন। কোথায় পড়ছিলেন? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ছিলেন, আমি জানি। কোন চ্যাপ্টারে পড়ছিলেন? কোন চ্যাপ্টারে পড়ছিলেন? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি ফান্ডামেন্টালের অধ্যায়? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার অধ্যায়। তাই কে বলতে পারবেন? Every polynomial equation of nth degree has exactly n roots. Very good, very good. Theory of equation. সুদায় বসেন। থিওরি অফ ইকুয়েশনে আপনারা ওই থিওরামটা পড়ছিলেন, এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অফ nth ডিগ্রি হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। প্রত্যেক n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে প্রকৃতপক্ষে n সংখ্যক মূল থাকবে। এই থিওরামটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা। আরেকটা থিওরাম আছে ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক। আবার পৃষ্ঠা ওঠানি বন্ধ, এগুলো আমি একদম পছন্দ করি না। আপনারা আমার কাছে পড়তে আসেন না আসেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি আমার রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে। আপনারা কীভাবে পড়বেন সেটা আমার ভালো জানা আছে। আপনাদেরকে কিভাবে ভালো রেজাল্ট করাইতে হবে এটাও আমার ভালো জানা আছে। এই জন্য আমার সামনে ফুটানি মারা নিষেধ, তার মানে পড়াশোনার ভাব ধরা নিষেধ একদম। আপনি আমার কাছে পড়তে আসবেন, কিচ্ছু জানেন না এটা ভাবেই পড়তে আসবেন। পৃষ্ঠা উল্টানি নিষেধ, এগুলো আমি একদম পছন্দ করি না। আমার গতকালকে টেনসর অ্যানালাইসিসের ক্লাসটা দেখবেন, ওখানে শুধুমাত্র
একটা মেসেজের শব্দ আসছে যে আমি কি পরিমাণ বকা দিয়েছি বাসার, লাইভ সরাসরি দেখছো নাকি? পড়ানোর সময় আমি একদম পছন্দ করি না, কারণ আমি ওইভাবে আপনাদের মতো করে পড়ে আসিনি। তো আমি শিখার মানসিকতা নিয়ে পড়ছি। আমি ম্যাথমেটিক্স শেখানোর জন্য শিখেছি, পাশের জন্য ম্যাথমেটিক্স শিখি নেই। শ্রীলঙ্কা ভাষায় বলে না অধ্যার পাস অধ্যাও পাস করতে পারে। আপনি ম্যাথে পড়তেছেন, আপনি তো কোনো ফিল যাবেন না, আপনি তো সার্টিফিকেটটা পাবেন, কিন্তু আপনি আরেকজনকে শিখাতে পারবেন? আমি পড়ছি যে আরেকজনকে শেখানোর জন্য। আমার অনার্স মাস্টার ন্যাশনাল ইউনিভার্সিটি, সাহস থাকলে সিটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাসকে আমার সামনে নিয়ে আসতে বলেন, এই যে ওপেন চ্যালেঞ্জ। ঢাকা ইউনিভার্সিটির ফার্স্টকে আমার সামনে নিয়ে আসতে বলেন, ওপেন চ্যালেঞ্জ। আমি আপনাদের মতো ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বাংলাদেশে ফার্স্ট যারা আছে তাদেরকে আমার সামনে আসতে বলেন ম্যাথ নিয়ে খেলা খেলতে। কথাগুলো অহংকার করে বলছি না, বলছি আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। এখানে আইসা ঘুমাবেন, আইসা পিসটা উল্টাবেন, আপনি পড়বেন না, মনোযোগ দিবেন না, এটা হতে পারেন। আপনি আমার কাছে না পড়েন, কোনো সমস্যা নেই। কি যেন বলছিলাম? আচ্ছা, তো আরেকটা থিওরি পড়ছিলেন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। এরকম একটা থিওরি পড়ছিলেন কিনা দেখেন তো। The number greater than equal to can be expressed as the product of some prime numbers. 2 সহ 2 থেকে বড় ধনাত্মক যে সকল পূর্ণ সংখ্যা, তাদেরকে কতগুলা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। এরকমটা থিওরি পড়ছিলেন। আস্তে আস্তে বকও খাবেন, আদরও করবো, বকও খাবেন। এই থিওরামটা কোন চ্যাপ্টারে পড়ছিলেন? দেখি কে বলতে পারেন। পারবেন? স্থানাঙ্ক সামেশন সিরিজ। আপনারা একটা চ্যাপ্টার পড়ছিলেন এলিমেন্টারি নাম্বার থিওরি, ওই চ্যাপ্টারের মধ্যে এই থিওরামটা ছিল, এবং প্রতি বছর প্রায় সময়ই পরীক্ষায় আসে এই থিওরামটা। ওটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। আর এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অফ nth ডিগ্রি হ্যাজ এক্স্যাক্টলি n রুটস, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা। এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ, কটা মূল থাকবে? 2টা মূল থাকবে। ত্রিঘাত বহুপদী সমীকরণে 3টা মূল থাকবে। চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে 4টা মূল থাকবে। n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে কটা মূল থাকবে? n সংখ্যক। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, e to the power x plus log x minus sin x equal to কত বলেন? 0। এই ইকুয়েশনটা কি বহুপদী সমীকরণ? এই ইকুয়েশনটা কি বহুপদী সমীকরণ? এটা কি সমীকরণ? এই সমীকরণটার নাম কি? কে বলতে পারবেন? এই সমীকরণটাকে বলা হয় ট্রান্সিডেন্টাল ইকুয়েশন, বাংলায় বলা হয় তুরীয় সমীকরণ। এটাও কিন্তু কুইজে বেশ কয়েকবার আসছে, মেজরদের আসছে, নন মেজরদের আসছে। এভাবে আসছে, রাইট ডাউন অ্যান এক্সাম্পল অফ ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। ট্রান্সিডেন্টাল ইকুয়েশন তথা তুরীয় সমীকরণের একটা উদাহরণ লিখো। তুরীয় সমীকরণ
আমি কিন্তু কথাগুলো বলছি আপনাদের ফার্স্ট ইয়ার থেকে। তাহলে ট্রান্সিডেন্টাল ইকুয়েশন বা তুরীয় সমীকরণ কাকে বলে? যে ইকুয়েশনে এক্সপোনেনশিয়াল ফাংশন কিংবা লগারিদমিক ফাংশন কিংবা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন ইনভলভ থাকবে, সেই ইকুয়েশনটাকে বলবো আমরা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন বা তুরীয় সমীকরণ। এটা একদম সাধারণ উদাহরণ দিলাম সাধারণ ডেফিনিশন দিলাম বোঝার সুবিধার জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে দ্বিঘাত বহুপদী সমীকরণের কয়টা মূল থাকে? দুটা মূল থাকে। এখন এই দুটা মূল আমরা নিশ্চিত। মূল কাকে বলে? কোন একটা সমীকরণের মূল বলতে ওই সমীকরণের সেই চলকের মানকেই বোঝায় যারা সমীকরণটাকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। যেমন x = 4 দ্বারা এই সমীকরণটাকে স্যাটিসফাই হবে? তার মানে x = 4 ভাবে বসালে ডানের জিরোটা পাবেন, তাহলে এটা দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই নয়, তাহলে এটা মূল নয়। তাহলে কোন একটা সমীকরণের মূল বলতে ওই সমীকরণের সেই চলকের মানকে বোঝায়। সমীকরণ গঠন করতে গেলে দুটা জিনিস ম্যান্ডেটরি বলছিলাম, একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ইকুয়াল। তাহলে চলকের সেই মানগুলাকে বোঝায় যে মানগুলি সমীকরণটাকে কি করবে? স্যাটিসফাই করবে। সেই চলকের মানগুলাকে বলবো সমীকরণটার মূল বা রুটস বা সলিউশন। এবার সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে কি বুঝেন? সবার মনোযোগ চাই, এবার গুরুত্বপূর্ণ। আমি আজকে যে কথাগুলা বলতেছি এগুলো সবগুলা কথাবার্তা আপনাদের জন্য কি বলবো, প্রত্যেকটা কথা আপনাদের জন্য মুক্তা স্বরূপ এই কথাগুলা। সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ডেফিনিশন দেওয়ার আগে আরেকটা আপনাদের সামনে আরেকটা উদাহরণ দিই। y ইন্টু dy বা d2y dx2 প্লাস 5dy dx প্লাস 6y ইকুয়াল টু 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত? যদি পারেন আপনাদেরকে আজকে একটা গিফট দেব। কে পারবেন? এই কনসেপ্টটা বাংলাদেশের কোনো রাইটার কোনো বইতে দেয় নাই। এই কনসেপ্টটা বাংলাদেশের কোনো রাইটার কোনো বইতে দেয় নাই। আমি ওইসব বইগুলাতে ছোট করে দেখছি না, দেয় নাই আর কি। শুনেন, এই অপারেটরটার ডিগ্রি কত? 1। তাহলে ডিগ্রির খেলাটা এখান থেকে তো খেলবো আমরা, এগুলা নিয়ে আমার টেনশন করার দরকার নেই। ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি কোনো একটা অপারেটরের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণাকারে থাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি গুণাকারে থাকে, মনে থাকবে, তাহলে ওই ডিফারেনশিয়াল অপারেটরটার ঘাত এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ঘাত যোগ হওয়ার পরে যে রেজাল্টটা পাবো ওই সংখ্যাটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। ওয়াই এর ডিগ্রি কত? এই অপারেটরটার ডিগ্রি কত? গুণ হয়েছে তো, গুণের বেলায় পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে ডিগ্রি কত বলেন? 2। অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হচ্ছে 2। এই গ্রামারটা কোনো বইতে দেয় নেই, এই জন্য রাখে না। এই জন্য তো আপনাদেরকে মনোযোগ দিতে বলি, কালকে বেশি দূরে যাওয়ার দরকার নাই, আজকে থেকে 4-5 ঘন্টা আগে ক্লাস নিয়েছি, রাত্রে 2টার দিকে মনে হয়। হ্যাঁ, 2টার দিকে। আপনারা আমার লাইভগুলো দেখেন না?
রাত্রে 2টার দিকে ক্লাস নিয়েছি টেন্সরের। শুরুতেই বলছি এই বইতে এই থিওরামের মধ্যে এই জায়গায় অশুদ্ধ আছে, মনোযোগ দিবেন। তাহলে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত? 2। তাহলে ডিগ্রি যদি 1 হয় লিনিয়ার, 1-এর অধিক হলে নন লিনিয়ার। এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার? এটা নন লিনিয়ার। এগুলো মাথায় রাখবেন। ফাতেমা না, তুলে নাও। যদি কিছু কি যেন বলতে চাইছিলা, তুলে নাও। আচ্ছা, এবার সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটু এদিকে তাকাইতে হবে ভাই। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করতেছি। তাহলে dy dx প্লাস x ডিভাইডেড বাই y ইকুয়াল টু 0। আগে বলুন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? 1। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত যেন? আচ্ছা, এটা লেখার কারণ আছে, বলবো নি। ম্যাথমেটিক্স অনেক মজার জিনিস আসলে। আচ্ছা, আমরা উভয় পক্ষে dx গুণ করব। তাহলে dy dx, আমার এটাতে আঘাত আছে নাই তো? dx প্লাস x ডিভাইডেড বাই y dx ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষে dx গুণ করলাম। উভয় পক্ষে কি করলাম? dx গুণ করলাম। এবার এটা সমান কি লিখব? এটা সমান লিখব আমি dy, তাই না ভাই? এটা কিভাবে লিখলাম? dx dx ক্যান্সেল করেই তো dy-টা আসছে, এটাই তো। আপনারা এটাই বলবেন, আমি জানি ভাই। তো কিভাবে আসছে আইসেন বুঝেন তাহলে। এটা আপনারা বলবেন আমি জানি ভাই, প্রশ্ন করলে আমি জানি না। আমি আজকে 27 বছর ধরে অনার্স মাস্টার্স পড়াচ্ছি ভাই। অনার্স মাস্টার্সের স্টুডেন্টের পেটের ভিতরের খবর পর্যন্ত জানি, বিশেষ করে NU ওগুলো আমাকে বলে লাভ নেই। জিজ্ঞেস করলে আপনারা বলবেন যে স্যার dx ক্যান্সেল হওয়ার পরে dy-টা আসছে। অনেকেই বলবেন যে না স্যার না, এভাবে না। তো কোনভাবে আসেন এখানে বুঝান। সাধ্যের বাইরে যেন আসলে আপনারা পড়াশোনা করেন না, এটাই বলেন। আচ্ছা, u is the function of x y z। uটা কয় চলক বিশিষ্ট ফাংশন? 3 চলক বিশিষ্ট ফাংশন। তাহলে u যদি একাধিক চলক বিশিষ্ট ফাংশন হয়, একাধিক চলক বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম নামে একটা থিওরাম আছে, যেটা আপনাদেরকে এখনো পড়ায়নি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের মধ্যে ক্যালকুলাস 2-তে পাবেন। সেই টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম থেকে আমরা পাই du ইকুয়াল টু ডেল u ডেল x dx প্লাস ডেল u ডেল y dy প্লাস ডেল u ডেল z dz। কার কোনো আপত্তি? একটু এদিকে তাকাবেন। এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম। আপনার মনে হয় একটু কষ্ট লাগতেছে না? আপনার জন্য দরকার হচ্ছে ব্যতিক্রম প্রকাশনীর বই। আপনার জন্য দরকার হচ্ছে 120 টাকা মাস্টার, অনলাইনে আছে না 120 টাকা মাস্টার, এগুলো দরকার। এগুলো আপনারা আমাকে লুট নিতে পারবেন না। আমি খেলা খেললে অনেকে লুট নিতে পারবেন না। আপনার জন্য আমি বোঝা হয়ে গেছি না, মানে বাইরের সাউন্ড 100 আসুক, আপনার সুবিধা কি? আপনি এখানে মনোযোগ দিবেন। এগুলাই তো পছন্দ করি না আমি। যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয়,
একাধিক চলক বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে টোটাল ডিফারেনশিয়াল থিওরাম হচ্ছে ডিইউ। এই যে ডিইউ, এটা টোটাল ডিফারেন্সিয়েশন না, ডিইউ ইকুয়াল টু ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ডিজেড। এই পাশে যদি আরও যদি ভেরিয়েবল থাকে ডেল ইউ তত ডি তত প্লাস এভাবেই যেত আর কি। যা হোক, যদি এখানে ওয়াই এবং জেড যদি বাদ দিই তাহলে এই পার্টটা তো থাকার কথা না। ইউ কয় চলক বিশিষ্ট ফাংশন? এক চলক বিশিষ্ট ফাংশন। তাহলে ইউ কে ওই চলকের সাপেক্ষে যদি আপনি করেন টোটাল ডিফারেন্সিয়েশন করবেন নাকি পার্শিয়াল করবেন? তাহলে পরবর্তী লাইনে আমরা ডেল যেটা আছে ওটাকে ডি তে কনভার্ট করে নেব। এবার বলুন তো, ডিএক্স ডিএক্স ক্যান্সেল করে ডিইউটা আসছে। তাহলে ডিইউ ডিএক্স ডিএক্স কে আপনি ডিইউ লিখতে পারবেন। এখানে আপনি এটার এটা ক্যান্সেল করে ডিইউটা আসে নাই, অর্থাৎ এটাকে আপনি সরাসরি ডিইউ লিখবেন। এই যে একটা গ্রামার শিখালাম, এগুলো মনোযোগ দিবেন, এগুলো মনে রাখবেন। কেউ তুলতে চাইলে তুলতে পারেন। তোলা শেষ? এবার এখানে পাচ্ছি এক্স ডিভাইডেড বাই ওয়াই ডিএক্স। আমরা উভয় পক্ষে ওয়াই গুণ করব, তাহলে ওয়াই ডি ওয়াই প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু 0। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? 1। 1 অর্ডার বিশিষ্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হয় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আবার অনেকভাবে ক্লাসিফাই করা যায়, যেমন ভেরিয়েবল সেপারেশন। 2 নম্বর হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। 3 নম্বর হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। 4 নম্বর হচ্ছে আপনার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তাহলে ভেরিয়েবল সেপারেশনের কথা বললাম না একটু আগে? সেপারেশন মানে হচ্ছে পৃথকীকরণ, ভেরিয়েবল সেপারেশন মানে হচ্ছে চলক পৃথকীকরণ। তাহলে দেখুন তো, এখানে শুধুমাত্র ওয়াই আছে আর এখানে শুধুমাত্র কি আছে? এক্স আছে। তাহলে চলকগুলো পৃথক হয়ে গেছে। পৃথক হওয়ার পরে আপনি ইন্টিগ্রেশন করবেন। Here the variables have been separated, so the general solution can be obtained by using integration on both sides. ডান পাশে তার নেওয়ার দরকার নাই যেহেতু 0 আছে। তাহলে এখানে পাচ্ছি y স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস এক্স স্কয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল টু c ডিভাইডেড বাই 2। এটা আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করি, এটাকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট। এখন শুধুমাত্র c ইউজ করতে হবে এমন না, আমি c/2 ইউজ করলাম অথবা c²/2 ইউজ করলাম। আরবিট্রারি কনস্ট্যান্ট মানে ইচ্ছামূলক ধ্রুবক, সেটা আমার উপর ডিপেন্ড করে। আমার অঙ্কের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট কোনটা নেব সেটা আমার বিষয়। আমার কথা বুঝে আসছে? মানে আপনি একটা চাইলে নিতে পারেন, সেটা আমার সাথে মিল নাও হতে পারে, অঙ্ক শুদ্ধ কিন্তু আবার শুদ্ধ মনে করতে দেন না। উভয় পক্ষে আমরা 2 দিয়া গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত বলেন? সি স্কোয়ার। এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। কয়টা বৃত্ত? এখানে বৃত্ত কয়টা? এখানে সি এর মানের উপরে কিন্তু বৃত্তের সংখ্যা ডিপেন্ড করে। পৃথিবীর মধ্যে যদি 800 কোটি লোক থাকে, 800 কোটি মানুষ যদি সি এর মান 800 কোটি রকম যদি ধরে, এখানে 800 কোটি বৃত্ত আছে। সবগুলা বৃত্তকে যদি একটা পরিবার মনে করি, তাহলে দিস ইজ দ্য ফ্যামিলি অফ সার্কেলস। তাহলে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা সবসময় সরল রেখা কিংবা বক্ররেখার ফ্যামিলি রিপ্রেজেন্ট করে। মনে থাকবে তো? আচ্ছা, এখান থেকে এটা উভয় পক্ষে আপনি ওয়াই গুণ করেন,
ওয়াই গুণ করেন, এখানে ওয়াই গুণ করলে ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স ডিএক্স, তাহলে ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল। ইন্টিগ্রেশন করুন, এখন তো বাকি কাজ বুঝছেন। তাহলে এখন আপনাদেরকে সলিউশনের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সও কিন্তু সাথে বলে দিয়েছি, এটাই হচ্ছে সলিউশন। তাহলে সলিউশন কাকে বলে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কাকে বলে? দেখেন, ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা সলিউশন। ডিফারেন্সিয়াল অপারেটর যুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আগে কয়টা ডেফিনিশন দিয়েছিলাম? 3টা, এখন আরেকটা দিয়েছি 4টা। ডিফারেন্সিয়াল অপারেটর যুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা ডেফিনিশন দিলাম। ঠিক উল্টো, ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা সলিউশন। ক্লিয়ার? আর কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আরবিট্রারি কনস্ট্যান্ট যদি যুক্ত থাকে, সেই সলিউশনটাকে বলা হবে জেনারেল সলিউশন। কি বলবো আমরা? সেই সলিউশনটাকে বলবো আমরা জেনারেল সলিউশন। ক্লিয়ার? এবার আসেন একটু এটাকে একটু কপি করে এখানে আনি। কেমন? d2y dx2 equal to 0, or এটাকে লিখা যায় d dx of dy dx equal to 0 লিখা যায়? কথা বলেন। আচ্ছা, এবার এটাকে মনে করো একটা ফাংশন। কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন শূন্য মানে ওই ফাংশনটা কনস্ট্যান্ট না? কারণ কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? শূন্য হয়। তাহলে ওই ফাংশনটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, দিলাম c1। এবার আমরা উভয় পক্ষে dx গুণ করব, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? dy equal to c1 dx, এক পাশে y অন্য পাশে x, variables have been separated, so the general solution can be obtained by using integration on both sides. তাহলে সুতরাং y equal to c1 x plus কত? c2। c1 টা তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসলেন, তাহলে ইন্টিগ্রেশন dx সমান কত? x, আর একটা কনস্ট্যান্ট আসবে না? তাহলে ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা সলিউশন। সবার মনোযোগ চাই। এই সলিউশনটাতে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত সলিউশনটাকে বলবো, আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত সলিউশনকে বলবো আমরা কি? জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। প্রশ্ন হচ্ছে এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট একটা কেন, এখানে দুইটা কেন? ওয়াইট। উত্তর আপনারা বলতে পারবেন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত যেন? 2। তাহলে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 1 হয়, তার জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট একটা থাকবে। কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 2 হয়, তার জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট দুটা থাকবে। কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 3 হয়, তার জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট 3টা থাকবে। আর কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি n হয়, তাহলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট এর সংখ্যা থাকবে n সংখ্যকটা। ক্লিয়ার? এবার বুঝি দি? মানে এখান থেকে এটা কিভাবে আসছে? আচ্ছা বলুন তো দেখি। d dx of c equal to কত? 0 না? এটা কনস্ট্যান্ট বলেই তো তাকে ডিফারেন্সিয়েশন করলে কি পেয়েছেন? 0 পেয়েছেন। তাহলে
এটা কনস্ট্যান্ট বলেই তো তাকে ডিফারেন্সিয়েশন করার পর কি পেলেন 0। তাহলে যার ডেরিভেটিভ 0 তাহলে সে নিজেই তো কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্টটাকে C1 দিলাম যে। এইভাবে না করে অন্যভাবে করতে পারবেন, আপনি ইন্টিগ্রেশন করলে করতে পারবেন। এখানে আরো একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন করলাম যে আপনাদের কারো আপডেট করে নিলাম। ভাই একটু পর্যন্ত কার কোনো আপত্তি আছে? এবার একটু কথা বলতে চাই। কোন একটা ফাংশন যদি এই ফরম্যাটের হয়, এই আকারের ফাংশনকে বলবো আমরা এক্সপ্লিসিট ফাংশন। কি বলবো? এক্সপ্লিসিট ফাংশন। কি বলা হয়? এক্সপ্লিসিট ফাংশন। আর কোন একটা ফাংশন যদি এই ফরম্যাটের হয়, সেই ফাংশনটাকে বলবো আমরা ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন। আর এই আকারটাকে বলবো এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত ফাংশন। দেখুন তো আমাদের এই সলিউশনটার বাম পাশে ওয়াই, ডান পাশে কার ফাংশন? এক্স এর ফাংশন। অর্থাৎ এটার চেহারা এটার মতো কিনা? তাহলে এই আকারের ফাংশনকে যদি আমরা ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফাংশন বলে থাকি, তাহলে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন যদি এই ফরম্যাটের হয়, তাহলে এই স্টাইলের বা এই আকারের সলিউশনকে বলবো আমরা সলিউশন অফ এক্সপ্লিসিট ফর্ম। সলিউশন অফ এক্সপ্লিসিট ফর্ম। এবার আমরা এই যে দেখো সি স্কোয়ারটাকে বামে নিয়ে আসুন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বাম পাশটা এক্স এবং ওয়াই এর ফাংশন, আর ডান পাশ কত বলেন? 0। তাহলে এই সলিউশনটার ফরম্যাট এই আকার কিনা? তাহলে দিস সলিউশন ইজ অফ সলিউশন অফ ইমপ্লিসিট ফর্ম। ইমপ্লিসিট ফর্ম। আমরা x কে পাশে নিলে x এর ফাংশন হচ্ছে, x কে পাশে নিলে x এর ফাংশন হচ্ছে, তখন y স্কয়ার হচ্ছে। বুঝি নাই? x স্কয়ার যদি a পাশে নিয়ে যায়, হ্যাঁ নিতে পারবেন, তখন ওটা এক্সপ্লিসিট হয়ে যাবে। মানে কেন পারবেন না কেন? আবার এটাকে এইভাবেও লিখতে পারবেন। এই যে এদেরকে বামে নিয়ে আসেন, ওয়াই মাইনাস c1x মাইনাস c2 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স এবং ওয়াই এর ফাংশন না? মানে স্যার এটা ইকুয়েশন থেকে তবে ফর্মটা বলবেন। সেটা বলতে এটা আবার ইমপ্লিসিট ফর্ম, আবার এটা আবার এক্সপ্লিসিট ফর্ম। আপনি যে কোনো একটা ফরম্যাটে লিখতে পারবেন। জি। তাহলে এবার পার্টিকুলার সলিউশন কাকে বলে? পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন বোঝার জন্য আমার ইনিশিয়াল কন্ডিশন চেনা লাগবে। আবার ইনিশিয়াল কন্ডিশন চেনা লাগবে। ইনিশিয়াল কন্ডিশন চেনা লাগবে। আমরা প্রায় শেষের দিকে আসছি। লেকচারটা অনেক লম্বা হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা তাহলে ধরে নেন এটা একটা সরল রেখা। এটা একটা সরল রেখা, স্ট্রেট লাইন। এখানে একটা বিন্দু এ বিন্দু, এখানে একটা এম্বর বিশিষ্ট পার্টিকল বা বস্তু কণা স্থির অবস্থায় আছে। আমার ডান হাতে একটা স্টপ ওয়াচ আছে। ভাই এগুলা বন্ধ করেন। আপনার হয়তো আপনার কপালে আমি নাই মনে হয়। আমি এগুলা পছন্দ করি না রে ভাই। একদম পছন্দ না আমার এই জিনিসগুলা। আপনারা আমি এটা না পড়ালেও কি হয়েছে, আপনারা আমি বংচং করে 10 মিনিটে লেকচার দিলে কি হয়েছে, এই চ্যাপ্টারের উপরে বংচং করে পড়াই আপনি ধরতেও পারবেন না। এই চ্যাপ্টারের উপরে আমি 10 মিনিট লেকচার দেবো, আপনি ধরতেই পারবেন না। আমি যে বংচং করে পড়াবো সেটা ওই ভালো করে পড়াইলে আসলে বাঙালিদের কাছে মূল্য নেই। আপনার দরকার 120 টাকা মাস্টার। চকবাজার আছে না অ্যাভেলেবেল 120 টাকা মাস্টার, অনলাইনে আছে না 120 টাকা মাস্টার, আরও দর করে 80 টাকা দিয়ে হয় না কোর্স। এরকম টিচার আপনার দরকার।
রাগ করলে করতে পারেন, আপনার কথাগুলো আমার এখানে রেকর্ড হচ্ছে, আপনি আমার ভিডিওর কোয়ালিটি নষ্ট করছেন। আমি শুরুতেই বলছি আপনাদেরকে এই কাজগুলো না করার জন্য। অ্যাম্বর বিশিষ্ট একটা পার্টিকল বা বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। ডান হাত একটা স্টপ ওয়াচ নিয়েছে, স্টপ ওয়াচ তো চিনেন সবাই। এই মুহূর্তে স্টপ ওয়াচটাতে টাইমটা 0, টিটা 0, টাইমটা 0। আমার বাম পাশের এই বৃদ্ধাঙ্গুল এখানে বসালাম। আমি এই বৃদ্ধাঙ্গুল দিয়া এই বস্তুকণাটার উপরে ফোর্স ক্রিয়েট করলাম, বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার সাথে সাথে আমি স্টপওয়াচটা অন করলাম। আমার এখানে এই যে স্টপওয়াচের টাইম যত বাড়তে থাকবে, পার্টিকলটা এদিকে তত আসতে থাকবে। তাহলে যখন পার্টিকলটা এই অবস্থায় ছিল তখন টাইমটা 0 ছিল না? মনে করেন টি সময়ে পার্টিকলটা পি বিন্দুতে এসে পৌঁছেছে, তাহলে উ পি সমান কত বলুন তো দেখি? এক্স। মনে করো 1 সেকেন্ড এখানে আসলো, 2 সেকেন্ড এখানে আসলো, 3 সেকেন্ড এখানে আসলো, তাহলে এই যে আমাদের সময়টা যে বাড়তেছে ওইটাই একটু টিটা হচ্ছে টাইম ভেরিয়েবল। তাহলে সময় যত বাড়তেছে আমার পি বিন্দুটাও এদিকে যাচ্ছে, তাহলে পিটা ভেরিয়েবল পয়েন্ট, নড়াচড়া করতেছে। তাহলে উ পি সমান কি হবে? টাইমের সাপেক্ষে ডিস্টেন্সটাও পরিবর্তন হচ্ছে, তাহলে যার পরিবর্তন হয় তাকে কি বলা হয়? ভেরিয়েবল। এই জন্য উপি ডিস্টেন্সটাকে আমি এক্স ধরেছি। তাহলে সময়ের সাপেক্ষে এই যে ডিস্টেন্সের যে পরিবর্তন সময়ের সাপেক্ষে, এটাই তো আমাদের ভেলোসিটি। দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম টি ইজ নোন অ্যাজ ভেলোসিটি। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম টি ইজ নোন অ্যাজ অ্যাক্সিলারেশন। তো যেটা বলছিলাম সেটি হচ্ছে যে ইনিশিয়াল অবস্থায় পিটা তো এখানেই তো ছিল, টি সময়ে না পি এখানে আসছে। তাহলে যখন টি এর মানটা 0 ছিল, পিটা তো এর উপরেই ছিল, তখন এটা উ না এ, তখন এ এবং পি যদি একই পয়েন্ট হয় তাহলে এক্স এর মান কত বলুন তো দেখি? 0 না? তাহলে ইনিশিয়াল অবস্থায় যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। বুঝতে পারছেন? তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেমন dy dx প্লাস y বাই x বাই y লিখছিলাম না, x বাই y ইকুয়াল টু 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার সাথে যদি আমরা এরকম যদি কন্ডিশন যুক্ত করে দিই, y অফ 0 ইকুয়াল টু কত বলেন? 0। তার মানে যখন x এর মান 0 তখন y এর মান 0। ইনিশিয়াল কন্ডিশন যুক্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আদিমান সমস্যা। ইনিশিয়াল কন্ডিশন যুক্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কম্বাইন্ডলি বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। বুঝতে পারছেন? আচ্ছা, এবার বাউন্ডারি কন্ডিশন নিয়ে একটু কথা বলতে চাই। এগুলো হচ্ছে পার্শিয়াল, এই কথাগুলো কিন্তু বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য। তবু এরপর একটু বলি। ধরে নেন এটা একটা নদী, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাহলে পাহাড়ের পানি এখানে এসে নদীতে এসে পানি একটা স্রোত থাকবে না? মনে করেন আমাদের মুন্না ভাই 3টা সেম সাইজের সেম ভর বিশিষ্ট 3টা বস্তুকণা যেগুলো পানির উপরে ভাসে, ওইরকম সেম সময়ে মানে একই টাইমে 3টা বস্তুকণা পানির উপরে কি করলো? ফেললো, একদম সমানভাবে ফেললো। কিছুক্ষণ পরে দেখা গেল এটা অনেকটা আগাই গেছে, এগুলা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। কেন জানেন?
এখানে কিন্তু একটা ঘর্ষণ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণের কারণে এখানে আমাদের ভেলোসিটি কমে যাচ্ছে। এই যে বাউন্ডারিতে যে কন্ডিশন, ওই কন্ডিশনগুলোকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন যুক্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। সেগুলো আমরা অর্ডিনারি পড়ার দরকার নেই, একটু আইডিয়া দিলাম আর কি। আচ্ছা, এবার হচ্ছে পার্টিকুলার সলিউশন। আপনাদের মনে আছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশনটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটাই তো ছিল না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন কেন, কে বলতে পারবেন? যে সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকবে সেই সলিউশনকে বলা হয় জেনারেল সলিউশন। আপনাদেরকে বইয়ের বাইরে এসে কিন্তু ডেফিনিশনগুলো দিচ্ছি মনে রাখার সুবিধার জন্য। আমার এই ডেফিনিশনগুলো পরীক্ষা দিবেন, বুঝতে পারছেন কি বলছি? এবার এই জেনারেল সলিউশনটার মধ্যে পার্টিকুলার কন্ডিশন, বিশেষ আকারের এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। এক্স এর মান 0, ওয়াই এর মান কত 0 ইকুয়াল টু সি স্কোয়ার, সুতরাং সি স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে সি স্কোয়ারের মান পুনরায় জেনারেল সলিউশনটাতে বসাই দেন, ইকুয়াল টু কত বলেন? 0। এখানে কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট আছে নাই, তাহলে এটাকে বলবো আমরা পার্টিকুলার সলিউশন বা বিশেষ আকারের সলিউশন। আবার ডেফিনিশন দিচ্ছি, কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে পার্টিকুলার কন্ডিশন ইউজ করে আরবিট্রারি কনস্ট্যান্টের মানটা বের করে পুনরায় আরবিট্রারি কনস্ট্যান্টের মানটা জেনারেল সলিউশনটাতে বসালে আরবিট্রারি কনস্ট্যান্ট মুক্ত যে সলিউশনটা পাবেন ওটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। এবার হচ্ছে সিঙ্গুলার সলিউশন কাকে বলে? সিঙ্গুলার সলিউশনের জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে, আপনাদের সিলেবাসেই আছে সিঙ্গুলার সলিউশন চ্যাপ্টারের নাম। তবু আগে ভাগে একটু বলে দিই, কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পি ডিসক্রাইমিনেন্ট এবং সি ডিসক্রাইমিনেন্ট এক্সিস্ট এবং ইকুয়াল যদি হয় তাহলে ওই সলিউশনটাকে বলবো, ওই ইকুয়াল ডিসক্রাইমিনেন্টটাকে বলবো আমরা সিঙ্গুলার সলিউশন। মনে থাকবে? আবার বলছি, কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পি ডিসক্রাইমিনেন্ট এবং সি ডিসক্রাইমিনেন্ট যদি সেম হয় তাহলে সেই সেম ডিসক্রাইমিনেন্টটাকে বলবো আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সিঙ্গুলার সলিউশন, মানে ব্যতিক্রমী সমাধান। সিঙ্গুলার সলিউশন মানে হচ্ছে ব্যতিক্রমী সমাধান। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে সিঙ্গুলার সলিউশন মানে হচ্ছে ব্যতিক্রমী সমাধান। এ হচ্ছে আমাদের গ্রামার। এবার একটা বই দেন, ওখানে দুই একটা এক্সাম্পল আছে, মানে একটা ইকুয়েশন দেয়া থাকবে, ওই ইকুয়েশনটার অর্ডার এবং ডিগ্রি নির্ণয় করতে বলবে। এই বইটা ভালো আছে, এই বইটাও ভালো আছে, তবে আমি কিছু গ্রামার বলছি এগুলা এখানে নেই, আপনাদের জন্য পারফেক্ট। এই তিতাসের বইটাও ভালো, নদী পাবলিকেশনসের বইটাও ভালো, সমস্যা নেই, এগুলো নিতে পারবেন। আর আমার লেখা একটা বই আছে, পারলে পুরাতন বইয়ের দোকানে পাবেন, মোটা বই, এর সাথে মোটা, অনেক ভালো মানের বই। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল এখন আমি আর কি এখন মার্কেটে নেই, এগুলা হুরুস্তুল চলছিল তো মার্কেটে নেই। জি ভাই, করবো, দেখা যাক না, দেখা যাক, আল্লাহ মেহরবানি করলে করবো না কেন। আচ্ছা, আমি তাহলে এগুলো মুছে দিই। Find
the order and degree of cubic root of d cube y dx cube whole to the power 4 minus 5x d2y dx2 plus y equal to fifth root of dy dx whole square plus y square minus x. এই ডিফারেন্সিয়াল, এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে মেজর নন মেজরদের। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার এবং ডিগ্রি কত? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার এবং ডিগ্রি কত? সাই ফাতেমাতু জোহরা না, ফাতেমাতু জোহরা, ফাতেমা নাজনীন, বলেন তো দেখি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? ভেরি গুড। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে 3, কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর সাপেক্ষে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে? 3 বার। অতএব নিঃসন্দেহে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে 3, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে ডিগ্রি যদি আপনি বের করতে চান, তাহলে এই অপারেটরটার ডিগ্রি তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হবে নাকি? তাহলে এগুলো নিয়ে আমার এখনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। এটাকে আমরা এভাবে লিখতে পারি d3y dx3 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x d2y dx2 প্লাস y। এটাকে লেখা যায় 1/3 আর এটাকে লেখা যায় dy dx ফুল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x। এটাকে কি লেখা যায়? এগুলো জানেন তো, এই বেসিক এই জিনিসগুলো তো জানেন। এখন ডিগ্রি কখনো নেগেটিভ হবে না, ডিগ্রি কখনো কি হবে না? নেগেটিভ হবে না। অর্ডারও নেগেটিভ হয় না, বুঝতে পারছেন? আবার ডিগ্রি ফ্র্যাকশনও হয় না। তাহলে এখন এখানে ফ্র্যাকশন না, এগুলারে আমরা ইন্টিজার বানাই ফেলবো। তাহলে উপর পক্ষে পাওয়ার কত নিলে ইন্টিজার হবে? 15 নেবেন। তাহলে উভয় পক্ষে পাওয়ার কি নেবেন? 15। কাটলে কত হয়? 5। কাটলে কত হয়? 3। আমার এটার সর্বোচ্চ ঘাত যত হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ঘাত ততই হবে। বা এবার একটু এদিকে তাকাবেন, এবার একটু এদিকে তাকাবেন। লেখা বন্ধ, গ্রামার শিখাচ্ছি, সূরা বুদ্ধি শিখাচ্ছি, টেকনিক শিখাচ্ছি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু, বলে যান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু বাকিগুলি, মানে এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস আপ টু আরো আছে, তোমার দরকার নেই। আমার তো এটার পাওয়ার দরকার না। a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 4 সমান a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4, এরপর আরো আছে, ওগুলো দরকার নাই। তাহলে a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 5 সমান হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস, এরপর আরো আছে, ওগুলো দরকার নাই। আমার এটার পাওয়ার দরকার a b c। তাহলে a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 5 সমান, বলে যান, a টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার 5, আরো আছে। তাহলে সুতরাং যখন এত টু দি পাওয়ার 5 হবে, তাহলে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব হোল টু দি পাওয়ার 20 হবে না? তাহলে এটার ঘাত কত বলেন তো দেখি? তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ঘাত কত? 20। আর অর্ডার কত? 3। বুঝলেন নাই? না না, দরকার নাই, কেন কমপ্লিট করবেন?
কমপ্লিট, এটার জন্য আপনাকে 2 মার্কস দিবে কিংবা 1 মার্কস দিবে। হ্যাঁ, এগুলোর দরকার নাই তো, এই যে ভাই হ্যাঁ, আপনি একটুক লিখলেই, আপনি যদি বলেন এ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ঘাত হচ্ছে কত 20, এগুলা দরকার নেই। এত লম্বা লিখলে আপনি ফুল আনসার করতে পারবেন? আর আমরা যারা খাতা কাটবো, স্যাররা খাতা যারা কাটবেন ওনারা জানেন না এই কাজগুলা। তাহলে এরকম আরো আছে, নিজেরা করে নেবেন, পারবেন না ভাই? আমরা একটা চ্যাপ্টার আজকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, একবার আলহামদুলিল্লাহ পড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক, এই কামনাই। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি না।